গণঅভ্যুত্থানকে বাস্তবে বিপ্লবে রূপ দিতে চেয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলতেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনসভার সদস্য হতে চেয়েছিলেন তিনি। হাসি মুখে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন দিন রাত। তফসিল ঘোষণার পর সংসদ সদস্য প্রার্থী হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এক সপ্তাহ পর শহীদ হন শরীফ ওসমান বিন হাদি। হাদির গল্প নিয়ে আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনের সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, এক নজরে ওসমান হাদির জীবন বৃত্তান্ত দেখে নিতে চাই। ওসমান হাদির মূলত জন্ম, তার নাম পুরো নাম শরীফ ওসমান বিন হাদি। তার জন্ম 1993 সালে। জন্মস্থান ঝালকাঠি জেলা। শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তিনি পেশায় শিক্ষক, লেখক ও রাজনীতিবিদ। তিনি বেশ কিছু বই লিখেছেন। তার একটা কবিতার বই বেশ জনপ্রিয়। এছাড়া তার পরিবার রয়েছে, স্ত্রী এবং এক পুত্র সন্তান রয়েছে, খুব ছোট পুত্র সন্তান। এবং রাজনৈতিক পরিচিতি মূলত তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। এর আগে যদিও নাগরিক কমিটির তিনি একজন নেতা ছিলেন, কিন্তু যখন নাগরিক পার্টিতে তিনি আর কিন্তু যোগ দেননি। এছাড়া আমরা দেখেছি যে নির্বাচনী তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দীর্ঘদিন ধরে তিনি প্রচারণা চালাচ্ছিলেন। এবং তিনি তফসিল ঘোষণার পর 12 ডিসেম্বর পুরন পল্টনে কিন্তু গুলিবিদ্ধ হন এবং 18 ডিসেম্বর সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে তিনি শহীদ হন। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, ভোটের ট্রেনে আমরা আলাপ আলোচনা করতে চাই। মূলত আমাদের শহীদ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুর থেকেই নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে, এবং সেখানে হৃদরোগ ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী গালিব নেরিয়াজ। গালিব নেরিয়াজ, আপনার কাছে একটু জানতে চাই সেখানকার পরিস্থিতি কি দেখছেন, এবং সেখানকার যারা হাদিকে যারা চেনেন জানেন তার শুভাকাঙ্ক্ষীরা কি বলছেন? আমরা আমরা মূলত শরীফ ওসমান হাদিকে নিয়ে আমরা আরও কিছু তথ্য জানাতে চাই। মূলত আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তার মরদেহ, এবং তিনি তাকে হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে। এবং কাল দুপুর 2টায় সংসদ ভবনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং দাফন করা হবে কবি নজরুল ইসলামের কবরের পাশে। মূলত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহের প্রতীক, ঠিক একইভাবে শরীফ ওসমান বিন হাদিও কিন্তু বিদ্রোহের প্রতীক। এবং একসঙ্গে তিনিও এই শোষিত নিপীড়িত মানুষের যেমন কথা বলতেন আমাদের কবি নজরুল, ঠিক একইভাবে এই কবি, এই লেখক, এই বিপ্লবী হাদিও কিন্তু নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য তিনি কথা বলতেন। এবং সেটি প্রতিষ্ঠা করার জন্যই তিনি অবশেষে সেটি তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এবং এজন্যই কিন্তু তার পরিবারের ইচ্ছায় এই কবি নজরুল ইসলামের কবরের পাশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে দাফন করা হবে। এবং হাদির বিষয়ে যদি বলতে চাই, এখানে হাদির বেশ কিছু হাদির ঘটনার পরেই কিন্তু সারা দেশের মানুষ একেবারে উত্তাল হয়ে গেছে, বিদ্রোহে ফেটে পড়েছে। কারণ হাদিকে তারা পছন্দ করতেন হাদির কথার কারণে। হাদিস যে বাংলাদেশ পন্থার রাজনীতি করেছেন, হাদিস যে বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতারা তাদের সমালোচনা করেছেন, বিশেষ করে অভ্যুত্থানের পর বিএনপি, জামাত কিংবা এনসিপিরও বিরোধিতা করেছেন, কাদের সমালোচনা করেছেন, সেই হাদি কিন্তু বাংলাদেশের মানুষের কথা বলেছেন। সেই হাদির গল্প শুনতে চাই আমাদের সহকর্মী গালিব নেরিয়াজের কাছে। গালিব, সেখানকার পরিস্থিতি আপনি কি দেখছেন? আপনি দেখা যাচ্ছে বেশ কিছু মানুষজন ইতিমধ্যে রয়েছে আপনার আশেপাশে, তারা কি বলছেন হাদিকে নিয়ে? প্রকাশ করেছিল, তারাও তার সাথে কণ্ঠ মিলিয়েছিল। সেই মানুষগুলো এখানে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। কারোর চোখ ভারী হয়ে আছে, কারোর গলা ভারী হয়ে আছে।
সেই পরিবেশটাই এই জাতীয় বিদ্রোহ ইনস্টিটিউটের সামনে তৈরি হয়েছে। আর আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম যে এখানে এনসিপি নেতা সদস্য সচিব তিনিও এখানে এসেছিলেন এই ওসমান হাদিকে দেখতে। তার মরদেহ এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হিমঘরে রাখা হয়েছে। আপনি জানেন যে আজকে সিঙ্গাপুর থেকে দুপুরবেলা এই হাদির মরদেহ বহনকারী বিমানটি রওনা হয় এবং সন্ধ্যায় সেটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে বলা হচ্ছিল এর আগে থেকে যে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে যারা তার শুভানুধ্যায়ী আছে, যারা হাদিকে ভালোবাসেন, যারা হাদিকে বলা হচ্ছিল এর আগে থেকে যে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সিদ্ধান্ত পরিবর্তন করে এবং পরবর্তীতে ইনকিলাব মঞ্চেও আমরা দেখতে পেয়েছি তাদের যে ফেসবুক পেজ সেখানে বলে দেওয়া হয় যে আজকে আর হাদিকে কেউ দেখতে পাবেন না। সিদ্ধান্ত পরিবর্তন করে এবং পরবর্তীতে ইনকিলাব মঞ্চেও আমরা দেখতে পেয়েছি তাদের যে ফেসবুক পেজ সেখানে বলে দেওয়া হয় যে আজকে আর হাদিকে কেউ দেখতে পাবেন না, সুযোগ পাচ্ছে না। মানে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা হাদিকে ভালোবাসেন, হাদিকে অন্তর থেকে হাদির প্রতি শ্রদ্ধা সম্মান যাদের রয়েছে, তারা আসলে আজকে আর হাদিকে দেখতে পাচ্ছেন না। এবং আমরা দেখতে পেয়েছি যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিমানবন্দর থেকে তাকে ভিন্ন রুট পরিবর্তন করে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে আসা হয়েছে। এবং এখানেও একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি। এখানে পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এমনকি এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরে কোনো সংবাদ মাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারণ আপনি জানেন যে হাদির মৃত্যুর সংবাদ যখন গতকালকে ছড়িয়ে পড়ে, তারপর থেকেই যারা হাদিকে ভালোবাসেন এবং যারা হাদির চোখে, যারা হাদির কণ্ঠে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তার বলিষ্ঠ কণ্ঠস্বরে যারা কণ্ঠ মিলিয়েছিলেন, তারা কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে, যে কারণে একটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এখানে অনেকেই আমরা দেখতে পাচ্ছি তারা আসছেন শুধুমাত্র হাদিকে ভালোবেসে, এবং হাদির যেই চলে যাওয়া সেটি যে অপূরণীয় এবং এটা যে কি ধরনের ক্ষতি সেটাকে তারা আসলে কোনোভাবেই পূরণীয় নয়, সেই কথাই তারা আসলে বলছেন। তো হাসিব, আমি হ্যাঁ, গালিব রিয়াজ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই হাদির এই যে হাদির চলে যাওয়া এটি অপূরণীয় ক্ষতি, তার সমর্থকরা সেটাই বলছিলেন, আমরা শুনছিলাম। দর্শক বলছেন ভোটের ট্রেন। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। দর্শক, হাদির গল্প শুনবো। আজকে আলোচনার জন্য তোপখানা রোড থেকে সরাসরি যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনি দীর্ঘদিনের আপনার রাজনৈতিক ক্যারিয়ার, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং আপনার যে রাজনৈতিক দল নাগরিক ঐক্য, দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, অনেক কিছুই করেছেন। আবার আমরা দেখেছি তরুণ নেতা, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। তার এই রাজনীতি এবং তার এই রাজনীতির জন্য তার এই জীবন দেয়া, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার কাছ থেকে সেই হাদির গল্পগুলো শুনতে চাই। আপনি যেরকম করে হাদির গল্প বলছেন, এইরকম করে তার গল্প বলবার মতো আমি খুব কিছু জানি না। আমি হাদিকে আসলে দীর্ঘদিন ধরে চিনিও না। আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই তাই। কিন্তু অল্প দিনে হাদি একটা পার্থক্য তৈরি করতে পেরেছিলেন নিজের সাথে, অন্যান্য অ্যাক্টিভিস্টদের সাথে, ছাত্রনেতাদের সাথে। অ্যাক্টিভিস্ট বলাটাই সবচাইতে ভালো। উনি যা বিশ্বাস করতেন সেটা এত স্পষ্ট করে বলতেন, এত দৃঢ়তার সাথে বলতেন, এত ভালোভাবে বলতেন যে খুব অল্প দিনে তিনি সবার কাছে তার কথার জন্যই গ্রহণযোগ্য হয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন উনি। ইনকিলাব মঞ্চ নিজে কি করে, এর ন্যারেটিভ কী, লক্ষ্য কী ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আমি পড়তেও পারিনি। কিন্তু পুরা ইনকিলাব মঞ্চকে রাজনৈতিকভাবে পরিচিত করেছিলেন হাদি তার অসাধারণ বাগ্মিতা দিয়ে, অথবা তার কথা বলবার যোগ্যতা দিয়ে, কিংবা বলা যায়
যে তার ন্যারেটিভ বর্ণনা করবার যোগ্যতা দিয়ে। তার মৃত্যুর ব্যাপারটাও কীরকম ধোঁয়ায় বা ধোঁয়াশায় ভরা। কারা হত্যা করলো, কেন হত্যা করলো, বিস্তারিত হয়তো এখনও বোঝা যায়নি। বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। যেভাবেই হোক না কেন একটা জিনিস বোঝা যায়, হাদি যে স্বপ্নটা দেখতেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে, একটা দেশ যেখানে মুক্তভাবে কথা বলা যাবে, মুক্তভাবে শ্বাস নেওয়া যাবে, মানুষ মুক্তভাবে রাজনীতি, সাহিত্য তথা সব কিছুর চর্চা করবে এবং বাংলাদেশকে একটা বাসযোগ্য কল্যাণকর দেশ বানাবে, আমি মনে করি সেই সব কিছুতে তিনি সক্রিয় বৈশিষ্ট্যে অল্প দিনের মধ্যে অনন্য হয়ে উঠেছিলেন। তার মৃত্যু অসাধারণ ক্ষতি হয়ে গেল আমাদের দেশের। একটা নতুন ধারা তৈরি হতে পারত তার বক্তব্য থেকে, তার রাজনৈতিক তৎপরতা থেকে, যেটা বাংলাদেশের জন্য এখন বেশ প্রয়োজন, আমি বলবো খুবই প্রয়োজন। সেইটা বন্ধ হয়ে যাবে বা যাবে না নির্ভর করে হাদি কতখানি তার সংগঠনকে ভেতরে ভেতরে গড়ে তুলতে পেরেছিলেন, কতখানি তিনি নিজেকে তার সংগঠনের কাছে তথা দেশবাসীর কাছে উপস্থাপন করতে পেরেছিলেন। মানে আমি এই জন্যে বললাম কথাটা যে আমার দেখে মনে হচ্ছে যে, আমি তো বলেছি প্রথমে একটা বৈশিষ্ট্য বা একটা ডিফারেন্স তিনি তৈরি করতে পেরেছিলেন, কিন্তু এটা তাকে যতখানি বৈশিষ্ট্য দিয়েছে ওনার মৃত্যুর পর, চলে যাওয়ার পরে তার যারা ফলোয়ার, দেখছি তো অসংখ্য ভক্ত তার, এই ভক্তরা রাজনৈতিকভাবে তাকে ধারণ করতে পারবেন কতখানি তার উপরে নির্ভর করছে তার সঠিক মূল্যায়ন হওয়া। যদি সবশেষ প্রশ্নের মতো আমি আপনাকে বলি যে এটাকে কিভাবে দেখছি, প্রথম কথা হচ্ছে দেখার মতো চোখের শক্তি আমার নেই। আমার চোখ পানি হয়তো পড়েনি, কিন্তু ব্যথিত হয়েছে, নিজের মনটা খুব খারাপ হয়েছে প্রায় প্রতি মুহূর্তে। সারা দেশবাসীর মতো আমি আশা করছিলাম যে তা ফিরে আসবে, ফিরে আসতে পারেনি। খুবই দুঃখজনক, মর্মান্তিক একটা মৃত্যু। জি, নিশ্চয়ই এটি আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক খুব ব্যথিক একটি ঘটনা, মর্মান্তিক মৃত্যু। আমরা এ নিয়ে আরও আলাপ করব, তার রাজনৈতিক বিষয়গুলো নিয়ে এবং তার রাজনৈতিক যে লক্ষ্য সেটির সঙ্গে বাংলাদেশের রাজনীতির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলাপ করব। আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচে একটা বিরতি ফেলছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। হাদির গল্প নিয়ে আলোচনার জন্য তোপখানা রোড থেকে সরাসরি যুক্ত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, আমরা দেখি যে নির্বাচনের সময় এক একজন প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেন তার প্রচারণার জন্য, কিন্তু আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদি সে একটা রিক্সা নিয়ে খালি পায়ে অর্থাৎ পায়ে হেঁটে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন, কিন্তু তেমন কিন্তু অত বেশি যে খরচ তিনি করেননি, কিন্তু তার চাইতেও কিন্তু মানুষ তাকে দান করেছে। এছাড়া দেখেছি যে তিনি তারপরেও মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন। আসলে এইটা কি এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য অন্য প্রার্থীদের জন্য কি কোনো বার্তা আছে কি না, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? তার একটা কেস স্টাডি হতে পারে, এটা তো জেনারেল ফিচার নয়। এখনো কোনো সন্দেহ নেই যে 24-এর এই অভ্যুত্থানের পরে মানুষের মননে, রাজনৈতিক চিন্তা ভাবনায়, অনুবর্তনে অনেক পরিবর্তন হয়েছে। মানুষ একটা গুণগত রূপান্তরের দিকে যেতে চায়, আকাঙ্ক্ষা করে, এবং সেটা যারা দিতে পারে না তাদের প্রতি তাদের একটা বিরাগ আছে। বা ধরেন ইতিমধ্যেই যারা রাজনীতির মাঠে বিচরণ করছে, কোনো তফাৎ, কোনো পার্থক্য তৈরি করতে পারেনি, তাদের আচরণের মধ্যে দিয়ে তাদেরকে আরও বেশি গ্রহণযোগ্য মনে হয়নি, বরঞ্চ মনে হয়েছে যে খুবই একটা ট্রেডিশনাল ধারাই কেমন রাজনীতি করছে, তাদেরকে প্রত্যাখ্যান করবার মানসিকতা মানুষের মধ্যে আছে। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে ঠিক বিপরীত যে গুণগত ইমেজ বা রিয়েলিটি তৈরি হওয়ার কথা ছিল, এটা কিন্তু হয়নি। আপনারা যেরকম করে বলছেন এই সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমি শুনেছি, কিছু কিছু লেখা পড়েছি বেশি করে সোশ্যাল মিডিয়াতে,
এটা যতখানি হয়েছে ততখানি খুবই একটা ইতিবাচক দিক, কিন্তু এইটা কোনো জেনারেল ট্রেন্ড নয়। এটার ভিত্তিতে এরকম কথা বলা যাবে না যদি নির্বাচনটা হতোই, উনি যদি জীবিত থাকতেন তাহলে উনি ঠিকই নির্বাচনে জিতে যেতে পারতেন। এটা আমাদের দেখবার অপেক্ষায় ছিল। আর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে নির্বাচন দেখছি, ধরেন আমিও তো একটা এলাকায় নির্বাচন করব, কাজ করছি, লোকজনের সাথে যোগাযোগ করছি, ওইখানে মানুষের ভাবনায় এরকম আসেনি যে নিজ দায়িত্বে তারা এগিয়ে আসছে, প্রার্থীকে বুকে টেনে নিচ্ছে, ভালো প্রার্থীকে খুঁজে বের করে নিচ্ছে, খারাপ প্রার্থীকে হয় সংশোধনের জন্যে শিক্ষা দিচ্ছে অথবা তাকে পরিত্যাগ করছে, এরকম প্রশ্ন বা এরকম বিবেচনা যেরকম করে জানতে পেরেছি তাতে একটা ডিফারেন্ট থেকে আলাদা। মানে একটা নির্বাচন ঢাকা শহরে খালি পায়ে রিক্সায় চড়ে ভ্যানে চড়ে করতে পারে তো ভাবাই যায় না, কিন্তু এইরকম একটা ট্রেন এখানে তৈরি করবার চেষ্টা উনি করেছিলেন এবং তাতে যাই হোক যা পেয়েছেন তার সাফল্যের কথাই আমি শুনেছি। খারাপ কথা, ব্যর্থতার কথা, ডিসকন্টিনিউটির কথা শুনিনি। এই থেকে মনে হয় যে এটাতে একটা ইতিবাচক কিছু পাওয়া যেত। জি জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান মান্না ভাই। আপনি আপনার ওসমান হাদিকে নিয়ে আপনার কাছ থেকে বেশ ইতিবাচক কিছু মূল্যায়ন শুনলাম। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। দর্শক, ভোটের ট্রেনের বিরতির পর ফিরে এলাম, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আলোচনা করছি আজকের ভোটের ট্রেনে হাদির গল্প নিয়ে। আর এই গল্প নিয়ে আজকে সারাদিন কাজ করেছেন, হাদির নিউজ সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। তিনি এই মুহূর্তে রয়েছেন শাহবাগে। শাহবাগে জাওয়াদ মাহমুদ, আপনার আশপাশেও অনেক নেতাকর্মীদের দেখা যাচ্ছে হাদিকে নিয়ে তাদের স্মৃতিচারণ, তারা কি বলছেন আপনার মাধ্যমে জানতে চাই। সিবিলে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আজকে সারাদিন ব্যাপী কিন্তু এই শাহবাগের এখানে আমরা দেখেছি যে হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার একটি জমায়েত হয়েছিল। যদিও কিছুক্ষণ আগে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার মধ্যে দিয়ে এখানে যে জমায়েত সেটি শেষ হয়েছে এবং আগামীকালকে যেহেতু মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার কথা রয়েছে, সেখানে হাদির পরিবারের সাথে কথা বলে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি আসলে ঘোষণা করা হবে। যারা এখানের আয়োজক ছিলেন আজকে তারা সেটি জানিয়েছেন। এবং আপনি যেটি বলছিলেন এখনও কিন্তু যদিও আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, আমরা এখনও আমার ঠিক পেছনে দেখা যাচ্ছে বা আমরা দেখছি যে এখনও ছাত্র জনতার একটি বড় অংশ এখনও রয়ে গেছে, তারা এখনও স্লোগান দিচ্ছেন বা বিভিন্ন দাবিতে কথা বলছেন। আমরা আমাদের সাথে আপ বাংলাদেশের সদস্য সচিব আরিফিন মোহাম্মদ রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। তিনি দীর্ঘদিনের হাদির পরিচিত একটি বিষয় এবং তিনিও এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করেছেন। এছাড়াও এই সামগ্রিক সময় যে গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠকের ভূমিকা পালন করেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও তিনি রাজনীতি সক্রিয় ছিলেন। আপনার কাছে একটু আরিফিন ভাই জানতে চাই, হাদিকে তো খুব কাছ থেকে আপনার দেখার সুযোগ হয়েছে। আমরা দেখেছি যে হাদিকে তিনি সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় বেশি সোচ্চার ছিলেন এবং তার যে সহযোদ্ধারা বা সহকর্মীরা আপনাদের পক্ষ থেকে সেই দাবিটা করা হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই মূলত হাদিকে প্রাণ দিতে দেওয়া হয়েছে বা তার এই প্রাণ দিতে হলো। আপনার আসলে তাই মনে হয় বা আপনার এই বিশ্লেষণটা কি আসলে? জি ধন্যবাদ। দেখেন, আমাদের এখানে গত 17 বছর যে সরকারটি ছিল ফ্যাসিস্ট রেজিম, হাসিনার ফ্যাসিস্ট রেজিম, এই রেজিমটা বাংলাদেশের মানুষের উপর চেপে বসতে পারছে এবং ফ্যাসিস্ট হইতে পারছে। তার কারণ হচ্ছে দিল্লি তাকে এইখানে বাংলাদেশের জনগণের বিপরীতে এই সরকারটাকে বসাইছে এবং ইলেকশন ছাড়া, পরপর 3টা ইলেকশন ছাড়া এই সরকারকে ভারত এইখানে তার ক্রীড়নক হিসেবে ব্যবহার করার জন্য, একটি লেন্দুব দর্জির মতো গভর্নমেন্ট হিসেবে তাকে ব্যবহার করার জন্য এখানে গত 15 বছর ধরে কন্টিনিউ করেছে। ফলে হাসিনার সরকার এইখানে শুধুমাত্র আওয়ামী লীগের শাসনের সরকার ছিল না, এটা ছিল দিল্লির একটা এক্সটেনশন। দিল্লির এক্সটেনশন বাংলাদেশের মানুষকে 15 বছর শোষণ করেছে। বাংলাদেশের মানুষ যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দিল্লির এক্সটেনশনকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে, তখন দেখেন হাসিনাকে কিন্তু পৃথিবীর আর কোনো দেশ আশ্রয় দেয় নাই।
এরকম একটি খুনি সে ভারতের কাছেই আশ্রয় নিয়েছে। এবং শুধুমাত্র হাসিনাই না, হাসিনার সমস্ত যে মেশিনারি, আপনারা দেখবেন যে আমাদের ডিজিএফআই এর চিফের এগেনস্টে যখন আপনার ট্রাইব্যুনাল ওয়ারেন্ট জারি করেছে, সে হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে গেছে। আপনি সেটি বলছেন, কিন্তু ভারত বিরোধী তো আমরা দেখেছি অনেক নেতারাই করছেন, বা অনেকেই ভারতের এই যে আধিপত্যবাদ দিয়ে অনেকেই সোচ্চার আছেন, কিন্তু হাদি কেন, বা হাদিকে কেন টার্গেট করা হলো, বা আপনার এই দাবিটি কেন করছেন? তার কারণ হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামে 5ই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে হাদি বাংলাদেশের গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। বাংলাদেশের মানুষ যেই কথাটা শুনতে চায়, যেই কথাটা বলতে চায়, আমাদের রাজনীতিবিদরা এবং আরও যারা আমাদের মিডিয়া ব্যক্তিত্ব আছেন তারা সেই কথাটা বলেন নাই। তারা ফিল্টার করে এক ধরনের কথা বলেছেন। তাদের এই ফিল্টার্ড কথা আসলে বাংলাদেশের গণমানুষের কথা না। হাদি গণমানুষের ভাষায় গণমানুষের আকাঙ্ক্ষার কথা গত 1 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে বলেছেন, যার কারণে গণমানুষ তার যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, এই সংগ্রামকে কানেক্ট করতে পেরেছে। ফলে বাংলাদেশের সমস্ত মানুষ এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে সোচ্চার ছিল, সক্রিয় অংশগ্রহণ ছিল। ভারত এটা মেনে নিতে পারে নাই, এবং আমরা মনে করি এটা সরাসরি ভারতের সম্পৃক্ততা আছে বলেই হাদির খুনি ভারতে পালিয়ে গেছে বলেই। আপনি যখন বলছেন যে ভারতের সম্পৃক্ততা আছে, তো এই আলোচনাটা আছে যে যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, প্রতিবেশী তো পরিবর্তন করা যাবে না, এবং তারা যেহেতু ভূরাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, আঞ্চলিক শক্তি হিসেবে তাদের একটা শক্তিমত্তার জায়গা রয়েছে, সে জায়গা থেকে অনেকেই আলোচনা করার চেষ্টা করছেন যে ভারতের বিরুদ্ধে যখন এই ধরনের কথা বলা হচ্ছে, বক্তব্য বিবৃতি দেওয়া হচ্ছে, সেটি আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও দেখছি তারা আসলে এই ধরনের বক্তব্যকে সমর্থন করছে না, বা এই যে ভারতের অখণ্ডতা নিয়েও যে বলা হচ্ছে সেটিও অনেক রাজনৈতিক দল সমর্থন করা তাদের বক্তব্য বিবৃতি বা তারা সেটি দিচ্ছেন। সেই জায়গা থেকে আসলে সেটুকু কতটুকু আসলে যৌক্তিক যে আরেকটা স্বাধীন সার্বভৌম দেশ নিয়ে কথা বলা, বা ভারতের এই যে বাংলাদেশের টানাপোড়েনের জায়গা যেটি চলছে, সেটি আসলে কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয়? ভারত তো কন্টিনিউয়াসলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে। আপনি দেখেন বাংলাদেশের ইলেকশনের আগে ভারতের পররাষ্ট্র সচিব মন্ত্রী সুজাতা এসে বাংলাদেশের নির্বাচনে কে যাবে না, কে কত সিট পাবে এটা ঠিক করে দিয়েছে। গত 15 বছর ধরে ভারত যখন বাংলাদেশে অব্যাহতভাবে আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে, তখন ভারতের এটা মনে রাখা উচিত ছিল, যখন এই হাসিনার সরকারকে দেশের মানুষ পতন ঘটাবে, তখন অবশ্যই এই 15 বছরের প্রতিশোধ বাংলাদেশের মানুষ নিবে। বাংলাদেশের মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু বন্ধুত্ব মানে কোনো প্রভু নয়। আরিফিন, আপনার কাছে আবার আসবো আমরা কিছুক্ষণ পরে। হাসিব, যেটি আরিফিন মোহাম্মদ বলছিলেন যে এই ভারতের যে আধিপত্যবাদ এবং বাংলাদেশে নিয়ে কিন্তু ভারত অনবরত তার যে সার্বভৌমত্বের হুমকিমূলক বিভিন্ন কথাবার্তা বা তাদের যে অ্যাপ্রোচ, সেটি নিয়েও আরিফিন মোহাম্মদ তিনি প্রশ্ন তুলছিলেন, এবং সেই জায়গা থেকে যখন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কথা বলে তিনি সেই প্রশ্নটি রাখছেন, তাহলে সেটি কেন আসলে ভারতের আধিপত্যবাদ নিয়ে বা ভারতের বিরুদ্ধে সেটিকে কেন ধরা হবে বা সেটিকে কেন বিবেচনা করা হবে? হাসিব, এখন পর্যন্ত আরিফিন মোহাম্মদ এটি বলছে, আমরা এবং পরবর্তীতে তার কাছে আবার যাবো আর জানার চেষ্টা করবো যে হাদি আসলে এই যে রাজনীতি করছিলেন, বা হাদির এই রাজনীতির কনসিকুয়েন্স বা ইম্প্যাক্ট আসলে জাতীয় রাজনীতি কি হতে পারে, সেটি নিয়ে আসলে আবার আরিফিন মোহাম্মদের কাছে জানার চেষ্টা করব। হাসিব, অনেক ধন্যবাদ জাওয়াদ মাহমুদ। নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে আরও যুক্ত হব। দর্শক, ভোটে ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি হাদির গল্প নিয়ে, আর সে গল্প শুনবো সহকর্মী জাওয়াদ মাহমুদের মাধ্যমে। তিনি আছেন শাহবাগে। জাওয়াদ, আমি জানতে চাই, হাদির রাজনৈতিক জীবন, যেখানে রাজনীতিবিদরা বিভিন্নভাবে কলুষিত হয়ে যান, মানুষ নানান সমালোচনা করেন রাজনীতিবিদদের, সেখানে দেখা যায় যে হাদির জীবনের একটু ব্যতিক্রম ঘটনা, তার সহযোদ্ধারা তার ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ নিয়ে কি বলছেন? আসিফ, ধন্যবাদ। বিরতির আগে আমরা কথা বলছিলাম বাংলাদেশের সদস্য সচিব আরিফিন মোহাম্মদের সাথে। তিনি হাদিকে নিয়ে বলছিলেন বা হাদির আন্দোলন সংগ্রাম নিয়ে বলছিলেন। তার কাছে একটু আবার চলে যাব, আরিফিন মোহাম্মদের কাছে আবার একটু জানতে চাইবো যে আপনি তো রাজনীতি করছেন এবং হাদিও রাজনীতি করতো, রাজনৈতিক সম্পর্ক আসলে আপনাদের দুজনের মধ্যে কেমন ছিল বা আপনাদের মধ্যে কেমন ছিল, যদি স্মৃতিচারণ করতেন অথবা বলতেন? আচ্ছা, হাদির সাথে আমাদের খুবই গভীর সম্পর্ক আর কি, একটা লম্বা সময় ধরে। হাদি যখন ইনকেলাব মঞ্চ করে, আমরা তখন ইনকেলাব মঞ্চের সাথে
অফিসিয়ালি যুক্ত না হলেও এই মঞ্চটার সাথে আমরা একসাথে কাজ করেছি। তারপরে জাতীয় নাগরিক কমিটিতে ওসমান হাদি এবং আমরা একসাথে নাগরিক কমিটিতে যুক্ত হয়েছিলাম। জাতীয় নাগরিক কমিটি থেকে ওসমান হাদি এবং আমরা যখন এনসিপি গঠন হয় তখন হাদি এবং আমরা এনসিপিতে যোগ দেই নাই। হাদি ইনকিলাব মঞ্চকে কন্টিনিউ করেছে, আমরা আপ বাংলাদেশ গঠন করেছি আর কি। ফলে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই 5ই আগস্টের পর থেকেই আসলে হাদির সাথে ইনকিলাব মঞ্চের সাথে আমাদের খুবই ওতপ্রোতভাবে আমরা সম্পৃক্ত ছিলাম এবং বলা যায় গত 1 বছরে হাদির নানান কর্মসূচির সাথে দেখা গেছে যে হাদি আমাদের সাথে পরামর্শ করতো, আমরাও বিভিন্ন পয়েন্ট বলতাম, হাদির সাথে অনেক বিষয় নিয়ে আমাদের আলাপ হতো। হাদির মানে এই যে বলছেন নানান বিষয় নিয়ে আলাপ হতো, হাদির আসলে রাজনৈতিক স্বপ্ন কি ছিল? মানে তার তো নানামুখী স্বপ্ন আমরা দেখেছি, সাংস্কৃতিক বিপ্লব সে ঘটাতে চেয়েছে বা করতে চেয়েছে। রাজনৈতিক স্বপ্ন আসলে হাদির কি ছিল, আপনাদের কি মনে হয়? হাদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চেয়েছিল এবং হাদিকে সবাই বলেছে যে হাদি যেটা করতেছে এটা হচ্ছে এক ধরনের পাগলামি। হাদির কাছে কোনো টাকা নাই, হাদির কাছে কোনো জনশক্তি নাই, কিন্তু কোনো কিছু ছাড়াই হাদি ঢাকা 8-এর মতো একটা হেভিওয়েট আসনের ভিতর ভোটে নেমে গেছে এবং হাদি যখন নেমে গেছে সবাই বলছিল যে না হাদি পারবে না, কিন্তু দেখা গেছে যে রিক্সাওয়ালা, চা বানায় এমন লোক, মানুষ তার যা টাকা ইনকাম আছে সেখান থেকে সে হাদিকে টাকা দিচ্ছে যে হাদি নির্বাচন করুক। আমরা যেই সংস্কৃতির পরিবর্তন চেয়েছিলাম যে যাদের কাছে কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তারাই ভোটের রাজনীতিতে জিতে এসে এমপি হবে, হাদি এটাকে চ্যালেঞ্জ করেছিল এবং নিজে দেখিয়ে দিয়েছিল যে গণমানুষের টাকা নিয়ে, গণমানুষের সমর্থন নিয়ে ভোটের মাঠে দাঁড়িয়ে থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। সারা বাংলাদেশের মানুষ হাদিকে যে ভালোবাসা দিয়েছে এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা যে মাত্র 1 বছর ধরে হাদিকে বাংলাদেশের মানুষ চিনে এবং সেই হাদির জন্য বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। সুতরাং হাদি বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তনের সূচনা করেছে। সেই পুরো পরিবর্তনের সূচনাটা হচ্ছে শুধুমাত্র কালো টাকা এবং মাসল পাওয়ার থাকলেই আপনি ভোটের রাজনীতিতে হেভিওয়েট না, বরঞ্চ মানুষের ভালোবাসা যদি আপনার কাছে থাকে আপনি অনেক হেভিওয়েটের প্রার্থীর চেয়ে বেশি হেভিওয়েট। হাদি এটা দেখিয়ে দিয়েছে। ধন্যবাদ আরেফিন মোহাম্মদ। তিনি বলছিলেন আসলে হাদি রাজনীতির গুণগত পরিবর্তন করতে চেয়েছে এবং একজন সাধারণ মানুষ কিভাবে ক্ষমতার রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারে সেটি বলছিলেন এবং আরেফিন মোহাম্মদের সাথে যে রাজনৈতিক স্মৃতি সেটিও তিনি চারণ করছিলেন। এই ছিল হাদি নিয়ে আসলে তার রাজনৈতিক সহযোদ্ধাদের, সহকর্মীদের স্মৃতিতে হাদি। হাসিবুল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ জাওয়াদ মাহমুদ আপনাকে। দর্শক, আমরা তখন দেখছিলাম যে হাদির যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে যে হাদি এই রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে চেয়েছিলেন, যে বাংলাদেশের রাজনীতিতে পেশি শক্তির ব্যবহার হয়, কালো টাকার ছড়াছড়ি হয়, সেই সংস্কৃতির পরিবর্তন যেটি মূলত জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে যিনি কাজ করতে গিয়েই মূলত শহীদ হয়েছেন সেই হাদির জন্য সেই হাদি যে বাংলাদেশ করতে চেয়েছিলেন সেই বাংলাদেশ গড়ার প্রত্যাশা সবারই থাকবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি বুলেটিন থেকে। দেখা হবে আগামী পর্বে।